আচরণবিধি, প্রার্থীদের আইন ভঙ্গ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ব্যর্থ ইসি, সুষ্ঠু গ্রহণযোগ্য ভোট নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। ক্ষমতায় গেলে নারায়ণগঞ্জে দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ করবে বিএনপি। কাল ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, কথা বলবেন সার্কিট হাউস মাঠের জনসভায়। কুষ্টিয়া থেকে আজ শুরু হবে 11 দলীয় জোটের পঞ্চম দিনের নির্বাচনী প্রচারণা। একটু পর শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে বক্তৃতা করবেন জামায়াতের আমির। দেশের নির্বাচনে বিদেশিদের দৌড়ঝাঁপ ভালো চোখে দেখছেন না বিশ্লেষকরা, রাজনীতিবিদদের সোচ্চার হওয়ার তাগিদ। এবং ফিলিপিন্সে 350 আরোহী নিয়ে ফেরি ডুবি, 15 জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক। নির্বাচনী পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় নির্বাচন কমিশন ব্যর্থ, এমন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে শঙ্কা রয়েছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে। এছাড়া তাদের মত, নির্বাচন সুষ্ঠু হলো কিনা তা নির্ভর করবে ভোট গ্রহণের আগে পরের কয়েকদিনের পরিস্থিতির ওপর। রাজনৈতিক দলগুলোর বাকবিতণ্ডায়ও উত্তাপ ছড়াচ্ছে। তবে সরকার এখনো সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে আসছে। 2024 সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকারের কাছে অন্যতম গুরুত্বে রয়েছে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশনের বেশ কিছু সংস্কারের মধ্য দিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে দেশ জুড়ে চলছে রাজনৈতিক দল এবং প্রার্থীদের প্রচারণা। জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সদস্য ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের মতে, নির্বাচনী আচরণবিধি, প্রার্থীদের আইন ভঙ্গ এবং আইন শৃঙ্খলা সব মিলিয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন। অবশ্যই, কারণ আপনি যখন আইন কানুন বিধিবিধান প্রয়োগের ব্যাপারে শিথিলতা প্রদর্শন করবেন, তখন এই শিথিলতা প্রদর্শনটা এমন পর্যায়ে পৌঁছতে পারে যে আপনি এটার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন। আরেকটা ব্যাপারে, যেমন এই যে রাজনৈতিক দলগুলো মনোনয়ন দিয়েছে, তারা কোনো প্যানেল তৈরি করেনি, এটা সুস্পষ্টভাবে আরপিওর লঙ্ঘন। নির্বাচন কমিশন নির্বাক। রাজনীতি বিশ্লেষক এম আকাশের মতে, নির্বাচন সুষ্ঠু হলো কিনা তার জন্য পর্যবেক্ষণ থাকবে ভোটের আগের পরের কয়েকদিনের ওপর। নির্বাচন শান্তিপূর্ণ হবে কি হবে না সেটা অনেকখানি নির্ভর করবে শেষ 3 দিন নির্বাচনে কি হয়, সেটাই জটিল। তখনই বোঝা যায় যে ফলাফলটা কি হতে যাচ্ছে, এবং নির্বাচনের পরেও, ফলাফল ঘোষণার পরেও একটা বিরাট দ্বন্দ্ব লেগে যেতে পারে। তবে এরই মধ্যে নির্বাচনী প্রচারণায় প্রধান রাজনৈতিক দলগুলোর বাকবিতণ্ডা উত্তাপ ছড়াচ্ছে, যা থেকেও পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এই অসহিষ্ণুতাতে কিন্তু সহিংসতার সৃষ্টি হয়। কোথাও কোথাও ডিম ছুঁড়ে মারা হয়েছে, কোথাও কোথাও ময়লা পানি ছুঁড়ে মারা হয়েছে, কোথাও কোথাও আক্রমণ হয়েছে। তো এগুলো অশনি সংকেত, এবং এগুলোর দ্রুততার সাথে এগুলোর অবসান হওয়া দরকার। থেকে বেরিয়ে আসবে সবাই এবার আশা করেছিল যে আমরা এবার একটা নতুন যুগের সূচনা করব, আমরা পুরনো অনেক কিছুই খারাপ ফেলে আসব, কিন্তু প্রচারণা শুরু থেকে আমরা তা দেখতে পাচ্ছি না। তবে এই অবস্থায়ও সরকার বারবারই নিশ্চয়তা দিয়ে আসছে সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের। সরকারের প্রস্তুতি রাইট অন ট্র্যাকের মধ্যেই আছে। আমরা যেভাবে টাইম লাইনটা সেট করেছিলাম যে এটার পরে এই কাজগুলো করব, সেই কাজগুলোই হচ্ছে। আমাদের সিকিউরিটি ফোর্সের কনফিডেন্সটা অনেকটাই চাঙ্গা। নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে সর্বোচ্চ চেষ্টার কথা বলছে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সবাই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। 2002 সালে ময়মনসিংহ সফর করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 22 বছর পর আবারও ময়মনসিংহের মাটিতে পা রাখবেন তিনি। আগামীকাল স্থানীয় সার্কিট হাউস মাঠে ভাষণ দেবেন জনসভায়। তারেক রহমানের আগমন ঘিরে উৎসবমুখর গোটা জেলা, তৈরি হচ্ছে মঞ্চ। লাখো মানুষের সমাগমের প্রত্যাশা জেলা বিএনপির। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ। মঙ্গলবার দুপুরে এই মাঠের জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় প্রধানের আগমন ঘিরে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি। চেয়ারম্যানকে বরণ করার জন্য আমরা সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করছি। আমরা চাচ্ছি সার্কিট হাউসে ঐতিহাসিক একটি জনসভা করা, যেটা বিগত সময়ে সকল রেকর্ড ভঙ্গ হবে। যে কোনো কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে, সর্বোচ্চ শ্রম দিয়ে আমরা সেই সফলতা বয়ে আনবো ইনশাল্লাহ। স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগমের লক্ষ্য জেলা বিএনপির। উনি সকালবেলা ঢাকা থেকে রওনা হয়ে 10:30টায় গাজীপুরে শুধু একটি প্রোগ্রাম করবেন এবং গাজীপুর থেকে উনি সরাসরি সার্কিটেও চলে আসবেন এবং এখানে বক্তব্য রাখবেন। ওদিনই উনি আবার ঢাকায় চলে যাবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভাগীয় সফরে রয়েছেন তারেক রহমান। 27 জানুয়ারি ময়মনসিংহ যাওয়ার পথে গাজীপুরে ধানের শীষের প্রচারণা চালাবেন তিনি। পরে যোগ দিবেন ময়মনসিংহের সার্কিট হাউস মাঠের জনসভায়। পরিচয় করিয়ে দিবেন বিভাগের 24টি আসনের ধানের শীষের প্রার্থীদের। ইমরান হাসান রাব্বি, ডিবিসি নিউজ, ময়মনসিংহ। ক্ষমতায় গেলে নারায়ণগঞ্জে দুর্নীতি বন্ধ করবে বিএনপি, পাশাপাশি জেলার যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। রবিবার রাতে নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, মা বোনদের নিরাপত্তা, ব্যবসায়ীদের সুরক্ষা এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। ভোটারদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থেকে 12 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। জনসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। মাদকের একটা বিশাল সমস্যা আছে। নারায়ণগঞ্জ শহরের 20টা স্পট আছে যেখানে এই মাদক ব্যবসা হয়। আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই, এই দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই। তরুণ এবং যুবক যারা আছে তাদের জন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, ভাষা শিক্ষার মাধ্যমে আমরা দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। নির্বাচনী প্রচারণার খবর জানবো। গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, গাজীপুরে কেমন জমে উঠেছে নির্বাচনী প্রচারণা জানাবেন। করি, যেমনটি আপনি বলছিলেন যে গাজীপুরে 5টি আসনে কিন্তু গণসংযোগ শুরু হয়েছে। কোথাও জামাত আর বেশিরভাগগুলোতেই বিএনপি রয়েছে এবং তার পাশাপাশি এনসিপিও আছে। তারা কিন্তু প্রত্যেকেই গণসংযোগে অংশগ্রহণ করছে। আমি এখন আছি গাজীপুরে 1 আসনে। আপনি দেখতে পাচ্ছেন এখানে গাজীপুরে 1 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছে এবং গণসংযোগ করছে মুজিবুর রহমান। আমরা তার কাছ থেকে একটু সরাসরি জানতে চাইবো যে নির্বাচনের মাঠ কেমন আপনি সাড়া পাচ্ছেন এবং তার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের অভিযোগ আছে কিনা। জি, আসসালামু আলাইকুম। গাজীপুর 1 আসনে আমরা 22 তারিখ থেকে নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। ইতিমধ্যে কোনাবাড়ি, কাশিমপুর, বাসনে আমাদের অল কমপ্লিট এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো। আমাদের প্রশাসন থেকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। আর জনগণের স্বতঃস্ফূর্ত একটা উৎসাহ আছে যে তারা বিগত দিনে যে ভোট দিতে পারে নাই, এবার যে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, তাদের মধ্যে এখনও সংশয় রয়েছে, কিন্তু সেই সংশয়টা আমরা কাটানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আছে। ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত যে ভোট হবে, গাজীপুর 1 আসনের সর্বস্তরে সাধারণ ভোটাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে সেই ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে ইনশাল্লাহ। ব্যালট বক্স নিয়ে আপনি কিন্তু একটা অভিযোগ করছিলেন, সেটা আমাদেরকে একটু জানাবেন কি? আসলে ব্যালট বক্স না, আমি নির্বাচন এটা সিস্টেম নিয়ে। আমরা 2008-এই কিন্তু সর্বপ্রথম ব্যালট বাক্স আগের রাতে পাঠানো হয়। আগের রাতে পাঠাইলে প্রত্যন্ত অঞ্চলের কেন্দ্রগুলোতে ব্যালট পেপার অরক্ষিত থাকে। সেখানে কোনো ক্ষেত্রে 2-4 জন অসৎ অফিসার থাকতে পারে, তারা এগুলো একটা প্রার্থীকে ফেভার করার জন্য, কিন্তু অথবা দেখা গেল কোনো প্রার্থীরই আত্মীয় স্বজন বা তার একজন সমর্থক এই নির্বাচনী প্রক্রিয়া ইনভলভ। ওই রাতে ব্যালট পেপার রুমের ভিতরে বসে যদি কিছু সিল মেরে সুযোগ বুঝে মিশিয়ে দেয়, তাহলে টোটাল নির্বাচন প্রক্রিয়াটা আমাদের উদ্দেশ্য হাসিল হলো না। যে শুনছিলেন নানা অভিযোগ, তার পাশাপাশি প্রতিশ্রুতি, সবকিছু নিয়েই কিন্তু চলমান রয়েছে এই গণসংযোগ। সামনেই কিন্তু নির্বাচন এবং সেই নির্বাচনের জন্য অধীর আগ্রহে বসে আছে ভোটাররা। এই ছিল গাজীপুরের যে গণসংযোগ 1 আসন, সেটা থেকে সর্বশেষ তথ্য। মাহমুদা, ধন্যবাদ আপনাকে। আজ কুষ্টিয়া থেকে 5ম দিনের নির্বাচনী প্রচারণা শুরু করবে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। একটু পর জেলার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জনসভার মধ্য দিয়ে শুরু হয়েছে দিনের কর্মসূচি। আয়োজনের প্রধান অতিথি জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুর 12টায় সমাবেশ হবে মেহেরপুরে, বিকালে সমাবেশ হবে চুয়াডাঙ্গায়, সন্ধ্যায় ঝিনাইদহর সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে দিনের কর্মসূচি। এ বিষয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, কেমন দেখছেন নির্বাচনী সভার আয়োজন, জানাবেন।
বলছিলেন আজকে পঞ্চম দিনের মতো যে 10 দলীয় নির্বাচনী ঐক্য জোট রয়েছে জামাত ইসলাম সমর্থিত, সেই ঐক্য জোটের ব্যানারে কিন্তু সারা দেশব্যাপী যে নির্বাচন প্রচারণা, সেই নির্বাচন প্রচারণার অংশ হিসেবে কিন্তু আজকে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্বাচনী জনসভার মধ্য দিয়ে তাদের এই সমাবেশ শুরু হয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে নির্বাচনী জনসভার যে সমাবেশ স্থল সেটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ রয়েছে। কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের যেই মাঠটি রয়েছে সেই মাঠে কিন্তু কুষ্টিয়ার যেই মানুষ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং এই স্টেডিয়ামের যে গ্যালারি দেখতে রয়েছে সেই গ্যালারিতে কিন্তু মহিলাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই সমাবেশের মঞ্চ থেকে তারা একটি প্রতিশ্রুতি দিচ্ছেন যে আগামী নির্বাচনে যদি বাংলাদেশে জামায়াত ইসলামীর সমর্থনে যেই 10টি দল বা 11টি দল রয়েছে তারা সরকার গঠন করতে পারে, তাহলে তারা জনগণের জন্য চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করবে, একই সাথে সন্ত্রাস চাঁদাবাজ রুখে দিবে এবং নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করা, নারীদের চলাফেরার স্বাধীনতা করা, একই সাথে দেশের বেকারত্বের সমস্যা দূর করা সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। তারা বলছেন যে এই যে আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে যদি তারা সরকার গঠন করতে পারে তাহলে তারা দেশের বিভিন্ন প্রান্তের যে জেলাগুলো রয়েছে সেই জেলাতে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা তারা সমাধান করবেন। একই সাথে বাংলাদেশের সব জেলাতে তারা একটি করে মেডিকেল কলেজ নির্মাণ করেন, এমনটিও তারা কিন্তু আশ্বাস দিচ্ছেন। আজকে বেলা 10টায় কিন্তু এই সমাবেশ স্থলে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য রাখার কথা রয়েছে। তিনি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে এসে এই সমাবেশে যোগ দেওয়ার কথা থাকলেও কিন্তু এখনো সমাবেশের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে কিন্তু তিনি এসে পৌঁছাননি। আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই করি, এই সমাবেশ শেষ হওয়ার পরে কিন্তু বেলা 12টায় মেহেরপুরে জনসমাবেশ করবেন, এরপরে বিকাল 4:30টায় চুয়াডাঙ্গায় এবং সন্ধ্যা 6:30 বা 7টায় ঝিনাইদহের সমাবেশের মধ্য দিয়ে তাদের যে নির্বাচনী সমাবেশ সেই সমাবেশ শেষ হবে। তো কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মামুন, ধন্যবাদ আপনাকে। জামায়াতের সাথে বন্ধুত্ব চাওয়া অথবা নির্বাচন সামনে রেখে নতুন করে বিদেশি কূটনীতিকদের দৌড়ঝাঁপকে ভালো চোখে দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতি বিশ্লেষকরা। তারা মনে করেন এই ধরনের তৎপরতা আরেকটি দেশের নির্বাচন প্রভাবিত করতে চাওয়ার প্রবণতা। বিদেশি কূটনীতিকদের এই ধরনের তৎপরতা রাজনীতিকদেরই রুখে দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। 22শে জানুয়ারি বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ এক প্রতিবেদন করে ওয়াশিংটন পোস্ট। এতে বলা হয় 24শে রাজনৈতিক পট পরিবর্তন এবং ছাত্র রাজনীতিতে প্রভাব বৃদ্ধির প্রেক্ষাপটে ওয়াশিংটন এখন জামায়াতকে অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার বিবেচনা করছে। মার্কিন কূটনীতিকদের ধারণা আগামী নির্বাচনে বড় ধরনের সাফল্য পেতে পারে জামায়াত। এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখে দলটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বা বন্ধুত্ব স্থাপনের ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র। ঢাকায় 5 নারী সাংবাদিকের সঙ্গে অফ দ্য রেকর্ড আলাপচারিতায় এসব কথা বলেন মার্কিন এক কূটনীতিক। এরই মধ্যে কুমিল্লায় এক জনসভায় জামাতের এক নেতা দাবি করেন ক্ষমতায় আসতে ভারতের সাথে চুক্তি করেছে বিএনপি। আমরা যে নির্বাচন দেখব সেটি অতীতের ব্যর্থ নির্বাচনগুলিরই পুনরাবৃত্তি করব। রাজনীতিতে বিদেশ টেনে আনা সবসময়ই এদেশের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে যুক্তরাষ্ট্রের জন্য এ ধরনের ঘটনা নতুন নয় বলেই মনে করেন তারা। আমেরিকার পক্ষে এই ধরনের কথা বলা বা এক ধরনের প্যাট্রোনাইজিং ভাব, এবং আমি জানি সব কিছু তোমরা কিছু জানো না, ল্যাঙ্গুয়েজ তো ওরকম ছিল। ডিপ্লোম্যাটিক্যালি এটা আমেরিকার জন্য একেবারেই খুবই নর্মাল, এইভাবেই তারা কথা বলেন। পলিটিক্যালি এটা ব্যাকফায়ার করবে কিনা, পলিটিক্যালি এটা জনগণ কিভাবে নিবে সেটা দেখার বিষয়। কিন্তু এই ধরনের বক্তব্য নির্বাচনকে প্রভাবিত কতটা করতে পারে এবং এখতিয়ার আছে কিনা আরেকটি দেশের প্রত্যক্ষ ইন্টারফারেন্স আমরা লক্ষ্য করেছি। এবং বাংলাদেশেও গত অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা এখন আর খুব বেশি যে গোপনীয় বিষয় তা নয়। প্রভাব তো হয়তো কিছুটা ফেলবে। জনগণ কতটা সম্পৃক্ত হবে তার চেয়ে বড় হলো যে আন্তর্জাতিক সমর্থন কোন দল কতটা পাচ্ছে সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জনগণকে এ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ তাদের। জনগণ যথেষ্ট সচেতন, সে তার বিবেচনায় এটাকে সে চিন্তা ভাবনা করবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে বর্তমানে মাদক ব্যবহারকারী প্রায় 82 লাখ, যা মোট জনসংখ্যার 4.88%। সংখ্যার বিচারে সর্বাধিক মাদক ব্যবহারকারী ঢাকা বিভাগে, এরপর রয়েছে চট্টগ্রাম ও রংপুর বিভাগ। আর দেশের সবচেয়ে বেশি প্রায় 61 লাখ মানুষ গাঁজাসেবী।
মাদক নিয়ে এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, 7টি বিভাগে 7টি মাদকাসক্তি নিরাময় পুনর্বাসন কেন্দ্র করতে যাচ্ছে সরকার। ভয়াবহ সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে মাদক। দেশে মাদকাসক্তের সংখ্যা জানতে গত বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত একটি গবেষণা চালায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এর তত্ত্বাবধানে ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার এর ফল প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, মোট জনসংখ্যার 4.88% মাদকসেবী। সংখ্যার বিচারে ঢাকা বিভাগে সর্বাধিক প্রায় 23 লাখ মানুষ মাদকাসক্ত। দেশে সবচেয়ে বেশি গাঁজাসেবী, এরপর ইয়াবা, অ্যালকোহল, কোডিনযুক্ত কাশি সিরাপ, ঘুমের ওষুধ, হেরোইন বেশি ব্যবহৃত মাদক। গবেষণা অনুযায়ী মাদক ব্যবহারকারী বেশিরভাগই তরুণ। এর মধ্যে মাত্র 13% কোনো না কোনো সময় চিকিৎসার সুযোগ পেয়েছেন। রিহ্যাবিলিটেশন যে প্রোগ্রাম আছে, যেটা ডিপার্টমেন্ট অফ নার্কোটিক্স এন্ড কন্ট্রোল করে থাকে, সেটাকে আরও বেশি এক্সপান্ড করতে হবে। যে স্টিগমা এবং তাদের প্রতি যেভাবে আমরা খারাপ দৃষ্টিতে তাকাই, সেটা থেকে প্রবলেমটাকে অ্যাড্রেস করতে হবে। মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে সমন্বিত কার্যক্রম পরিচালনায় গুরুত্ব আরোপ করেন বক্তারা। সরকারকে মোটিভেট করে সরকারের কাছ থেকে আমরা 7টা বিভাগে, ঢাকা বাদ দিয়ে 7টা বিভাগে 200 শয্যার 7টি মাদকাসক্তি নিরাময় এবং পুনর্বাসন কেন্দ্রের প্রকল্প পাস করিয়েছি একনেকে। যারা চিকিৎসা নিচ্ছে তাদের বড় অংশ আবার ফিরে যাচ্ছে আগের জায়গায়। কেন ফিরে যাচ্ছে? আমাদের চিকিৎসাটাকে যথার্থ হচ্ছে কিনা, এই এরিয়ায় গবেষণা করার আরো অনেক প্রয়োজন হবে। মাদক নিয়ন্ত্রণে রাজনৈতিক প্রতিশ্রুতি জরুরি বলে মনে করেন তারা। এই বিষয়ে পলিটিক্যাল কমিটমেন্টও প্রয়োজন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 177 ঢাকা 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা 4 সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনি তো এই আসনে মনোনীত প্রার্থী বিএনপি থেকে, তো যদি নির্বাচিত হন তাহলে কি করবেন এবং বর্তমানে নির্বাচনের মাঠে কি পরিস্থিতি, এটাও যদি একটু বলেন। দেখেন, ঢাকা 4 আসন ঢাকা শহরের 15টি আসনের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত। এই এলাকার মানুষ একেবারেই নাগরিক সুবিধা বঞ্চিত। এলাকায় বেশিরভাগই শ্রমজীবী মানুষরা বসবাস করে, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষগুলি বসবাস করে। এখানে কর্মসংস্থানের আজকে অভাব দেখা দিচ্ছে। আমাদের এলাকায় স্বাস্থ্যসেবার জন্য কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্র নাই বা কোনো সরকারি হাসপাতাল নেই। আমাদের এখানে 9টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড, অথচ একটি সরকারি কমিউনিটি সেন্টার নাই। আজকে আমাদের সন্তানদের জন্য একটি খেলার মাঠ আপনি দেখাতে পারবেন না। এছাড়াও আমাদের এলাকার রাস্তার বেহাল দশা। আমাদের যে অলিগলিতে যে রাস্তাগুলি আছে, সেখানে রাস্তাগুলি পাকা নয়, সেখানে ড্রেন নাই। আমাদের এলাকার আরেকটি প্রধান সমস্যা হচ্ছে যে জলাবদ্ধতা যুগের পর যুগ ধরে আমাদের এলাকার মানুষের উপরে অভিশাপ হিসেবে আমাদের মাথার উপরে চেপে বসেছে। তাছাড়া মাদক এবং সন্ত্রাসীদের আখড়া হিসেবে গড়ে তুলেছিল গত ফ্যাসিবাদের আমলের বিনা ভোটের এমপিরা। সো এই ক্ষেত্রে আমাদের অনেক কাজ করতে হবে, দিনরাত পরিশ্রম করতে হবে। আমি যেই কথাগুলি উল্লেখ করলাম এগুলো একেবারেই সামান্য কয়েকটা কথা। বর্তমানে একেবারেই তীব্র গ্যাস সংকট। আমাদের নারীরা সারা দিন রাত চুলার সামনে তাদের সময় ব্যয় করতে হচ্ছে। তাছাড়া রান্না করার জন্য 3 জায়গায় তাদেরকে অর্থ ব্যয় করতে হচ্ছে। গ্যাস বিল প্রতিনিয়ত দিতে হচ্ছে, এলপিজির গ্যাস কিনতে হচ্ছে, অথবা বিদ্যুতের চুলা কিনতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে মানুষের অর্থনৈতিক মুক্তি এলাকার মানুষ পায়নি। মানুষের দৈনন্দিন যে ব্যয় সেটা বেড়েই চলছে। আমাদের একটা সমষ্টিগতভাবে সকল সমস্যার জন্য রাত দিন পরিশ্রম করতে হবে, যে কথাটা আমি একটু আগে বলেছি। আপনি নাগরিক সুবিধার কথা বলছিলেন। আমলাতান্ত্রিক জটিলতার কারণে নাগরিক সুবিধা পায় না সাধারণ মানুষ। আমাদের দেশের সাধারণ চিত্র এটা, আপনার আসনে এরকম আছে। তো আপনি কি এই আমলাতান্ত্রিক জটিলতা ভাঙতে পারবেন? দেখেন, অবশ্যই বাংলাদেশের মানুষের জীবনে উন্নয়নের ক্ষেত্রে বিউরোক্রেসি একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আমার দল বিএনপি, আমি মনে করি যদি বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হলে এবং জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে এই বিষয়ে আমাদের আলাদা উদ্যোগ থাকবে, যাতে আমাদের কাজগুলি সহজ করা হয়, যাতে সহজে আমাদের যে কোনো প্রকল্পের যে কোনো ফাইল যাতে তাড়াতাড়ি
টেবিল থেকে টেবিল গিয়ে শেষ পর্যন্ত এটা বাস্তবায়ন হতে পারে সেই বিষয়ে আমাদের অবস্থান এবং ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনি একটু আগে মাদকের কথাও বলছিলেন যে মাদকের ছড়াছড়ি, এই মাদক থেকে মানুষকে মুক্তির জন্য আপনার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে? জি, আমার সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। আমি ইতিমধ্যে এলাকার মানুষের সাথে কথা বলে আমি 20টি অঙ্গীকারবদ্ধ হয়েছে এলাকার মানুষের কাছে, তার মধ্যে মাদক অন্যতম। দেখেন, আপনি মাদক ব্যবসায়ী অথবা সন্ত্রাস অথবা কিশোর গ্যাং, তাদের পিছনের যদি খোঁজেন আপনি দেখবেন কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অথবা কোনো প্রভাবশালী পরিবার অথবা প্রভাবশালী ব্যক্তিবর্গ তারা সবসময় প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন দিয়ে থাকে। আমার একটি অঙ্গীকার হচ্ছে যে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনবো এবং মাদক এবং সন্ত্রাস এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো। যেমন আমার সব শেষ প্রশ্ন একটু ছোট করে যদি বলেন, এই যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এখানে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা? এখন পর্যন্ত আমি মনে করছি সবার জন্যই সমান অধিকার এখানে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। আজকে 5ম দিন, আমরা এখন পর্যন্ত কোনো অসুবিধার সম্মুখীন হইনি এবং সকলের আমার যে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আছেন তারাও তাদের মতন করেই বিনা বাধায়, আমিও বিনা বাধায় আমরা প্রচারণা চালিয়ে যেতে পারছি। যদি কোনো কারণে পরাজিত হন তাহলে আসলে কিভাবে কাজ করবেন আপনি? দেখেন, আমি এলাকার সন্তান, আমার পূর্বপুরুষ এলাকার, আমার বাবা এলাকায় বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। আমাদের পারিবারিকভাবে আমরা এলাকার মানুষের সাথে মিশে গিয়েছি, আমার পরিবারকে দেখেছি। আমি ছোটবেলা থেকেই যে সবসময় এলাকার মানুষের সেবায় তারা নিয়োজিত ছিল। আমি সবসময় আমার জীবনের হারি জিতি এলাকার মানুষের মাঝেই থাকবো, এলাকার মানুষের সেবায় নিয়োজিত থাকবো। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো ঢাকা জেলা এবং পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন।